নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্পে আজকে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা নিষাদ। আজ তৃতীয় ও শেষ পর্ব। বিনু বলল, বাবা, তুমি ওই ভদ্রলোককে আর তো আনলে না? নিজাম সাহেব বললেন, মুনিরের কথা বলছিস? হ্যাঁ, তার সঙ্গে দেখা হয় না? হবে না কেন, রোজই তো হচ্ছে। আজ একবার তাকে নিয়ে আসতে পারবে? কেন? একটা দরকার আছে বাবা। কি দরকার? আছে একটা দরকার, তুমি অবশ্যই আজ তাকে সঙ্গে করে আনবে। রাতে খেতে বলবো? বলতে পারো। বিনুর ভাবভঙ্গি নিজাম সাহেব ঠিক বুঝতে পারলেন না। কদিন আগেই সে একটা অদ্ভুত কাণ্ড করেছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে আগে বিনু তার ঘরে এলো, মশারি গুঁজে দিল, বাতাস যাতে ঢুকতে পারে সেজন্য জানালার পর্দা উঠিয়ে দিল। নিজাম সাহেব বললেন, কিছু বলবি? না বাবা, কিছু বলবো না। তোকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাস। না, চাই না। তুমি যদি কিছু বলতে চাও বলো, আমি শুনবো। আমি আবার কি বলবো? ঘুমে আমার চোখ জুড়িয়ে আসছে। তাহলে ঘুমাও, বাতি নিভিয়ে দিই। দে। বিনু বাতি নিভিয়ে দিল। ঘর অন্ধকার হয়ে যেতেই সে মৃদু স্বরে বলল, আমার যে বিয়ে তুমি ঠিক করেছ, ওতে আমার মত নেই। বিয়ে ভেঙে দাও। কি বললি? বিনু উত্তর দেওয়ার জন্য দাঁড়ালো না, ঘর ছেড়ে নিজের ঘরে চলে এলো। নিজাম সাহেব পেছনে পেছনে উঠে এলেন। বিনু ততক্ষণে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। তিনি বেশ কয়েকবার ডাকলেন, বিনু সাড়া দিল না। ভোরবেলায় তিনি বিনুকে খুব স্বাভাবিক দেখলেন, যেন কিছুই হয়নি, আগের মতো হাসি খুশি। তার বুক থেকে পাথর নেমে গেল। তার মনে হলো বিনু যা করেছে তা সাময়িক অস্থিরতার কারণে। অস্থিরতা কেটে গেছে। বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। বরপক্ষীয় লোকজন বিয়ের কার্ড ছাপাতে দিয়েছে। এ সময় নতুন কোনো ঝামেলা সৃষ্টি না হলেই ভালো। বিনু তেমন মেয়ে নয়, অবুঝের মতো কিছু করবে বলে মনে হয় না। তবু নিজাম সাহেবের ভয় কাটে না। চমৎকার ছেলে পাওয়া গেছে, ডাক্তার, স্বভাব চরিত্র ভালো, নম্র ভদ্র ছেলে। এই বিয়ে ভেঙে গেলে এই রকম আর একটা ছেলে পাওয়া মুশকিল হবে। সন্ধ্যাবেলা নিজাম সাহেব একা একা ফিরলেন। বিনু কিছু বলল না। নিজাম সাহেব জামা খুলতে খুলতে নিজে থেকেই বললেন, মনির আজ আসেনি রে মা। দেখি আগামীকাল যদি আসে নিয়ে আসব। বিনু চুপ করে রইল। রাতে খেতে বসে নিজাম সাহেব দেখলেন অনেক আয়োজন। তিনি শুধু মাছ কিনে দিয়ে গিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে মুরগিও আছে। মুরগি কোথায় পেলি রে? আকবরের মা এনে দিয়েছে। ও এসেছে নাকি? যাক, ভালো হয়েছে, এখন আর একা একা থাকতে হবে না। হ্যাঁ, ভালোই হয়েছে। অবশ্যই কয়েকটা দিন, তোর খালারাও তো চলে আসবে। বিয়ে শাদীর ব্যাপার, ওদেরই তো এখন দায়িত্ব। কথাটা বলে নিজাম সাহেব আর চোখে তাকালেন। মেয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। তুইও বসে যা, একসঙ্গে খাই। আমার খিদে নেই বাবা, তুমি খাও। খিদে নেই কেন? শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। রাতে বিনু বাবার মশারি খাটাতে এসে শান্ত গলায় বলল, কাল যদি ওই ভদ্রলোক আসেন তাহলে তাকে মনে করে নিয়ে এসো। নিজাম সাহেব বিস্ময় গোপন করে বললেন, কোনো দরকার আছে? না, এমনি। আচ্ছা, বলবো। পরদিনও মুনির অফিসে এলো না। নিজাম সাহেব একা একা ফিরলেন। বিনু বলল, উনি আজও অফিসে আসেননি, তাই না? হ্যাঁ, তাই। ওর ঠিকানা জানা আছে? না।
বিনু আর কিছু বলল না। নিজাম সাহেব রাতে খেতে বসে দেখলেন আজও অনেক আয়োজন, খাবার শেষে পায়েসও আছে। তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। ছেলেটিকে এ বাড়িতে আনা বোধহয় ঠিক হয়নি, ভুল হয়েছে। ভুলটা কোথায় তা তিনি ধরতে পারছেন না। বিনু, বলো বাবা। আমাদেরও তো কার্ড টার্ড ছাপাতে হবে। ছাপাতে হলে ছাপাও। না মানে ওই দিন তুই হঠাৎ বললি, মানে ওই বিয়ের ব্যাপারটা, মানে। পায়েস নাও বাবা, পায়েসটা ভালো হবার কথা। বেশি খাওয়া হয়ে গেছে, রোজ এরকম খাওয়া হলে ব্লাড প্রেশার হয়ে যাবে। তোমার কিছুই হবে না, নিশ্চিন্ত হয়ে খাও। নিজাম সাহেবের বুকের পাথর নেমে গেল। তিনি তার পুরনো পরিচিত মেয়েকে খুঁজে পেলেন। এই লক্ষ্মী মেয়ে সারা জীবন কাউকে যন্ত্রণা দেয়নি, এখনো দেবে না। রাতে মশারি গুঁজতে এসে বিনু চেয়ার টেনে পাশে বসল। নিজাম সাহেব নিদারুণ আতঙ্ক বোধ করলেন। একবার ভাবলেন ঘুমিয়ে পড়েছে এমন ভাব করবেন, ডাকলে সাড়া দেবেন না। বাবা। কি? আগামীকাল তুমি যে করেই হোক ভদ্রলোকের ঠিকানা বের করবে। কেন? আমি মিসির আলী নামে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে চাই। সে আবার কে? তুমি চিনবে না, উনি একবার এ বাড়িতে এসেছিলেন, মুনির সাহেবকে চেনেন। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝছি না। আমিও বুঝতে পারছি না বাবা। উনি একটা অদ্ভুত ছবি নিয়ে এসেছিলেন, মনে হয় আমার বিয়ের ছবি। কি আবল তাবল বকছিস? তোর বিয়ের ছবি মানে? তোর বিয়েটা হলো কবে? নিজাম সাহেব উত্তেজনায় মশারি থেকে বেরিয়ে এলেন। তার ভ্রু কুঞ্চিত, কপালের চামড়ার গভীর ভাঁজ। ব্যাপারটা কি আমাকে গুছিয়ে বল। আমি জানলে তো গুছিয়ে বলবো, আমাকে জানতে হবে না? আমার মনে হয় উনি জানেন। কি বারবার উনি উনি করছিস? উনিটা কে? মিসির আলী সাহেব। কি মুশকিল, মিসির আলীটা কে? একবার তো বলেছি বাবা, মুনির সাহেবের বন্ধু। সে রাতে নিজাম সাহেবের ভালো ঘুম হলো না, বারবার জেগে উঠলেন। শেষ রাতের দিকে ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন, যেন প্রকাণ্ড একটা মাকড়সার পেটের সঙ্গে তিনি সেটে রয়েছেন। মাকড়সাটা তাকে পেটে নিয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ওই মাকড়সার পেছনে পেছনে আরও কয়েকটা মাকড়সা তার দখল নেওয়ার চেষ্টা করছে। বড় মাকড়সাটার সঙ্গে পারছে না। মাকড়সাটা গা থেকে পিচ্ছিল কি একটা বের হচ্ছে, তার গা মাখামাখি হয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্যেই ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! দরজায় খুব আলতো করে কে যেন হাত রাখল। মিসির আলী কেরোসিনের চুলায় চা বসিয়েছেন। সেখান থেকেই বললেন, কে? কোনো রকম জবাব পাওয়া গেল না। কেউ দরজার কড়াও নাড়ছে না। মিসির আলী উঠে এলেন। দরজার ওপাশে একজন কেউ আছে, কড়া না নাড়লেও তা বোঝা যাচ্ছে। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব দুর্বল নয়, অনেক কিছুই সে ধরতে পারে। হয়তো কোনো ভিখিরি, কড়া নাড়তে সংকোচ বোধ করছে, কিংবা এমন কেউ যে ঠিকানা গুলিয়ে ফেলেছে। মিসির আলী দরজা খুলে চমকে উঠলেন। নীলু দাঁড়িয়ে আছে, হালকা বেগুনি রঙের শাড়ি, কাঁধে চামড়ার ব্যাগ। বোধহয় অনেকক্ষণ ধরেই সে নানান জায়গায় ঘুরছে। তার শান্ত মুখে শ্রান্তির ছায়া। কেমন আছো নীলু? ভালো, ভেতরে আসবো? কি আশ্চর্য, কেন আসবে না? আমি ভাবছিলাম আপনি আমাকে ঘরেই ঢুকতে দেবেন না। এরকম মনে করার কোনো কারণ আছে? হ্যাঁ আছে। আপনি আমার হাত থেকে বাঁচার জন্য ঠিকানা বদল করেছেন। ইউনিভার্সিটিতেও যান না। ইউনিভার্সিটিতে যাই না কারণ আমি 1 বছর ছুটি নিয়েছি। এসো, ভেতরে এসে বসো। নীলু ভেতরে এসে দাঁড়ালো, ছোট্ট একটা নিঃশ্বাস ফেল।
নিচু গলায় বলল, আর কেউ নেই? আর কে থাকবে? তুমি কি ভেবেছিলে বিয়ে করে সংসার পেতে বসেছি? না, তা ভাবিনি। আপনি গৃহী মানুষ নন। তাহলে আমি কি সন্ন্যাসী? না, তাও না। নীলু, তুমি আরাম করে বসো, আমি চা বানাচ্ছি। চা শেষ করে তোমার সঙ্গে কথা বলবো। চাটা আমি বানিয়ে দিই? দাও, সব হাতের কাছেই আছে, হাত বাড়ালেই পাবে। নীলু শীতল গলায় বলল, হাতের কাছে থাকলেই হাত বাড়ালে সবকিছু পাওয়া যায় না। মিসির আলি এই মেয়েটির সঙ্গে কথা বলার সময় কথার পিঠে কথা গুছিয়ে বলতে পারেন না, কিছুতেই সহজ হতে পারেন না, অথচ তার সঙ্গেই সম্পর্কটা সবচেয়ে সহজ হওয়া উচিত ছিল। নীলু চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমাকে কিছু না বলে বাড়িটা বদলালেন কেন? নানান ঝামেলায় বলা হয়ে ওঠেনি। বাজে কথা বলবেন না, আপনি ইচ্ছা করেই এটা করেছেন, এবং কেন করেছেন তাও জানি। কেন করেছি? লোকলজ্জার ভয়ে। আমার মতো একটা অল্প বয়সী মেয়ে আপনার মতো বুড়োর পিছনে দিনরাত ঘুরঘুর করে, এটা আপনার ভালো লাগেনি। সারাক্ষণ ভেবেছেন লোকে না জানি কী বলবে। লোকে কি বলছে না বলছে তা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। তাও অবশ্যই ঠিক, আপনি মাথা ঘামান বড় বড় বিষয় নিয়ে। মিসির আলি আলোচনার মোড় ঘোরাবার জন্য বললেন, ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি, বুঝলে নীলু। একটা মানুষের অনেক কটা জীবন থাকার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। নীলু বলল, এইসব শুনতে আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও শোনো, এই যে তুমি এসেছো আমার কাছে, এটা ঘটছে এই জীবনে। অন্য একটা জীবনে আমি হয়তো গিয়েছি তোমার কাছে, সেই জীবনে আমি হয়তো তোমার পেছনে পেছনে ঘুরছি আর তুমি পালিয়ে বেড়াচ্ছ। আপনি কি পালিয়ে বেড়াচ্ছেন? আমি কথার কথা বলছি নীলু। নীলু থমথমে গলায় বলল, আপনার ঠিকানা বের করার জন্য আমি যে কি কষ্ট করেছি তা যদি আপনি জানতেন। জানলে কি হতো? না, কি আর হতো, কিছুই হতো না। নীলুর চোখ ছলছল করছে। মিসির আলি ভয় করছেন, হয়তো কেঁদে ফেলবে। তবে এই মেয়েটি শক্ত মেয়ে, সহজে কাঁদবে না, নিজেকে সামলে নেবে। হ্যাঁ, তাই হচ্ছে। নীলু নিজেকে সামলে নিচ্ছে। সে সহজ গলায় বলল, চায়ে চিনি হয়েছে তো? মিসির আলি হাসলেন, কি সুন্দর লাগছে মেয়েটিকে। বিনু অবাক হয়ে বলল, আপনি? মুনির অপ্রস্তুত ভঙ্গিতে হাসল, নিচু গলায় বলল, স্যার কি বাসায় নেই? বাসায় থাকবেন কেন? এখন তো ওর অফিসে থাকার কথা, তাই না? ও আচ্ছা, হ্যাঁ। আপনি অফিসে যাননি? না। আমি তাহলে যাই। বসতে চাইলে বসুন। মনির বারান্দার চেয়ারটায় বসে পড়ে রুমাল বের করে কপালের ঘাম মুছল। টানা টানা গলায় বলল, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম চা খাবেন না লেবু দিয়ে শরবত বানিয়ে দেব? আপনি খুব ক্লান্ত, সেই জন্য বলছি। না, কিছু লাগবে না। বিনু ভেতরে চলে গেল, আবার ফিরে এলো লেবুর শরবতের গ্লাস হাতে নিয়ে। আমাদের তো ফ্রিজ নেই, এই জন্য খুব ঠান্ডা হবে না, গরম শরবত। মুনির হেসে ফেলল। বিনু বলল, আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে এসেছেন, বলে ফেলুন। না, এমনি এসেছি। আপনি এমনি আসেননি, কি বলতে চান আপনি বলুন, আমি রাগ করব না। মুনির ক্ষীণ স্বরে বলল, আমি আপনাকে চিনি। তা তো চিনবেনই, না চেনার তো কথা না। আগে একদিন এসেছিলেন, আমার বাবাকে এত ভালো করে চেনেন, আর আমাকে চিনবেন না? তার চেয়েও ভালোভাবে চিনি। তাই নাকি? জি।
কিভাবে বলুন তো? আপনি যখন খুব ছোট তখন কি কি করতেন সব আমি বলতে পারবো। বেশ তো, দু একটা বলুন, আমি শুনি। আমি মিনার কথা জানি। মিনা আপনার খুব ভালো বন্ধু ছিল না? কে বলেছে আপনাকে মিনার কথা? মুনির চুপ করে রইল। বলুন, কে মিনার কথা আপনাকে বলেছে? মুনির একবার ভাবল, বলে ফেলে, বিনু, ওসব কথা আমি তোমার কাছ থেকেই শুনেছি। এক সময় তুমি আমাকে বলেছ, বিয়ের পর রাত জেগে তুমি কত গল্প করেছ। কিন্তু এই মেয়েটাকে এসব বলা অর্থহীন, সে কিছুই বুঝবে না। কি ব্যাপার, চুপ করে আছেন? মুনির নিচু স্বরে বলল, আচ্ছা সত্যি করে বলুন তো, আমাকে দেখে কি আপনার খুব চেনা চেনা মনে হয়নি? না, চেনা চেনা মনে হবে কেন? চেনা মনে হওয়ার কি কোনো কারণ আছে? জি না। আচ্ছা, আমি উঠি। মুনির উঠে দাঁড়ালো। বিনু বলল, আপনি আর এরকম একা একা এ বাড়িতে আসবেন না। জি আচ্ছা, যদি কখনো আসতে চান বাবাকে সঙ্গে নিয়ে আসবেন। ভয় নেই, আমি আর আসবো না। আপনি আপনার এক বন্ধুকে পাঠিয়েছিলেন আমার কাছে, এসব করবেন না। বাবা আপনাকে অত্যন্ত স্নেহ করেন। আপনার কাণ্ড কারখানা শুনলে বাবা মনে খুব কষ্ট পাবেন। আমি নিজে বাবাকে এসব কথা কখনো বলবো না, আপনিও বলবেন না। মুনির হেসে ফেলল। হঠাৎ তার হাসি এসে গেল, কারণ বিনুর ভঙ্গিটা তার খুব চেনা। রাগি রাগি গলায় অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ তার রাগ পড়ে যায়, চোখে পানি এসে যায়। এখনো বিনুর চোখে পানি এসেছে, আসতেই হবে। আপনি হাসছেন কেন? হাসছি কারণ কিছুক্ষণের মধ্যেই আমাকে এত সব কঠিন কথা বলার জন্য আপনার খুব কষ্ট হবে, আপনি কাঁদতে শুরু করবেন। আপনি বেরিয়ে যান। মুনির বের হয়ে এলো। বিনু সত্যি সত্যি কাঁদতে বসল, তার খুব খারাপ লাগছে। মিসির আলী একটা থিওরি দাঁড় করিয়েছেন। তিনি গত কয়েকদিন ধরেই চেষ্টা করছেন তার সেই থিওরি গুছিয়ে ফেলতে, পারছেন না। লিখতে গিয়ে সব আরও কেমন জট পাকিয়ে যাচ্ছে। মনে মনে যা ভাবছেন তা লিখতে পারছেন না। সারা দুপুর বসে বসে তিনি তার থিওরির পয়েন্টগুলো লিখলেন, সেগুলো কেটে ফেলে আবার লিখলেন। সন্ধ্যাবেলা সব কাগজপত্র ফেলে দিয়ে নতুন খাতা কিনে আনলেন, কলম কিনলেন। তিনি লক্ষ্য করেছেন খাতা কলম বদলে ফেললে মাঝে মাঝে তত্তর করে লেখা এগোয়। তাই হলো। রাতের বেলা বেশ কয়েকটা পৃষ্ঠা লিখে ফেললেন। রচনার নাম দিলেন এক জীবন বহু জীবন। একটি মানুষের কয়েকটি জীবন থাকে, তাই তো মনে হলো। একজন শিশু জন্মায়, বড় হয়, মৃত্যু হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকাল একটি ধারায় প্রবাহিত হয়। সেই ধারায় সুখ দুঃখ আনন্দ বেদনার নানান ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, জীবনের ধারা একটা না হয়ে কি অনেকগুলো হতে পারে না? ব্যাপারটা ব্যাখ্যা করি। মনে করি মুনির নামের একটা ছেলে বড় হচ্ছে। শৈশবে তার পিতৃবিয়োগ হলো। সেই মুহূর্ত থেকে যদি তার জীবন দুটি ভাগে ভাগ হয় তাহলে কেমন হয়? একটি ভাগে ছেলেটির পিতৃবিয়োগ হলো, অন্য ভাগে হলো না, বাবা বেঁচেই রইলেন। দুটি জীবনই সমানে প্রবাহিত হতে লাগলো। তবু এক জীবনের সঙ্গে অন্য জীবনের কোনো যোগ রইল না, কারণ এই দুটি জগতের মাত্রা ভিন্ন। দুই ভিন্ন মাত্রায় দুটি জীবন প্রবাহিত হচ্ছে। এক জীবনে ছেলেটি সুখী, অন্য জীবনে নয়। এখন এই দুটি জীবনের ব্যাপারটাকে আরও বিস্তৃত করা যাক। ধরা যাক জীবন দুটি নয়, অসংখ্য সীমাহীন। প্রকৃতি একটা মানুষের জীবনে যতগুলি ভেরিয়েশন হওয়া সম্ভব সবগুলোই পরীক্ষা করে দেখছে, সবই সে চালু করেছে। অসীম ব্যাপারটা এমনই যে এ পৃথিবীর প্রতিটি মানুষের জন্যই অসীম সংখ্যক জীবনধারা চালু করতে পারে, কারণ অসীম সংখ্যাটির এমনই মাহাত্ম্য যে সে অসীম সংখ্যক অসীমকেও ধারণ করতে পারে।
বিখ্যাত গণিতজ্ঞ ডেভিড হিলবার্ট অসীমের চমৎকার বর্ণনা দিয়েছেন তার হিলবার্ট হোটেলের সমস্যায়। এই হোটেলটির সবচেয়ে বড় গুণ হচ্ছে হোটেলটির প্রতিটি কক্ষ অতিথি দিয়ে পূর্ণ হওয়ার পরও যত খুশি অতিথিকে ঢোকানো যায়। এর জন্য পুরনো অতিথিদের কোনো অসুবিধে হয় না। কারো কক্ষে 2 জন অতিথি ঢোকানোর প্রয়োজন হয় না। এটা সম্ভব হয় অসীম সংখ্যাটির অদ্ভুত গুণাবলীর জন্য। মানুষ তার প্রচুর জ্ঞান সত্ত্বেও অসীমকে ব্যাখ্যা করতে পারছে না। সবচেয়ে সহজ ব্যাখ্যাটি হচ্ছে অসীম হচ্ছে বিরাট বই, যার শুরুর পাতা এবং শেষের পাতা বলে কিচ্ছু নেই। এখন কথা হচ্ছে প্রকৃতি কেন একটা মানুষের জন্যে অসীম জীবনের ব্যবস্থা করবে? প্রকৃতির স্বার্থ কি? প্রকৃতির একটা স্বার্থের কথা আমরা কল্পনা করতে পারি। সেটা হচ্ছে কৌতূহলের সঙ্গে সে একটা পরীক্ষা চালাচ্ছে তার চোখের সামনে মানব জীবনের, সেই সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের অসংখ্য ভেরিয়েশন। প্রতিটি চলছে স্বাধীনভাবে, একটির সঙ্গে অন্যটির কোনো যোগ নেই, কারণ প্রতিটি প্রবাহিত হচ্ছে ভিন্ন ভিন্ন মাত্রায়। প্রকৃতি না বলে ঈশ্বর শব্দটি ব্যবহার করলে ব্যাপারটা আরও সহজ হয়। ঈশ্বর নামের কোনো মহাশক্তিধর যিনি অসীমকে ধারণ করতে পারেন, কারণ তিনি নিজেই অসীম, সেই তিনি অসীম নিয়ে খেলছেন। কাজেই আমরা দেখছি মুনির নামের ছেলেটির অসংখ্য জীবন। এক জীবনে সে বিনুকে বিয়ে করে, অন্য জীবনে বিনুকে বিয়ে করতে পারে না। এক জীবনে তার এবং বিনুর একটি ছেলে হয়, ছেলেটি 4 বছর বয়সে মারা যায়। অন্য জীবনে ছেলেটি বেঁচে থাকে। কত বিচিত্র রকমের পরিবর্তন, এবং প্রতিটি পরিবর্তনকেই প্রকৃতি গভীর আগ্রহে এবং গভীর মমতায় দেখছে। প্রকৃতির নিয়ম কঠিন এবং ব্যতিক্রমহীন, তবু মাঝে মাঝে হয়তো কিছু একটা হয়, সামান্য এদিক ওদিক হয়। জীবনের এক ধারায় মানুষ প্রকৃতিরই কোনো এক বিচিত্র কারণে অন্য ধারায় এসে হকচকিয়ে যায়। এরকম ঘটনা অতীতে ঘটেছে। এই মুহূর্তে আমি একটা উদাহরণ দিতে পারি, খুঁজলে নিশ্চয়ই আরও প্রচুর উদাহরণ পাওয়া যাবে। উদাহরণটি আমেরিকার আরিজোনা শহরের 1824 সালের ঘটনা। ঘটনাটি স্থানীয় মেন্টিস্ট চার্চের নথিতে অন্তর্ভুক্ত। বেশ কিছু অনুসন্ধানী দল ঘটনাটি বিশ্লেষণ করার চেষ্টা অতীতে করেছেন। এই ঘটনা বিশ্বের সাংঘাতিক অদ্ভুত ঘটনাগুলির একটি বলে এখনো মনে করা হয়। ডেভিড ল্যাংম্যান আরিজোনা শহরের একজন সাধারণ ছুতোর মিস্ত্রি। ছুতোরের কাজ করে জীবন ধারণ করেন। সরল সাদাসিধে মানুষ, তবে অতিরিক্ত মদ্যপানের বদ অভ্যেস ছিল। মাঝে মাঝে পুরো মাতাল হয়ে ঘরে ফিরতেন। স্ত্রী এবং পুত্রকন্যাদের ওপর অত্যাচার করতেন। নেশা কেটে গেলেই আবার ভালো মানুষ। ভদ্রলোক 40 বছর বয়সে মারা যান। যথারীতি তাকে কফিনে ঢুকিয়ে গোড় দেওয়া হলো। এর প্রায় 4 বছর পরের ঘটনা। এক রাতে প্রবল তুষারপাত হচ্ছে। রাস্তায় হাঁটু উঁচু বরফ। দেখা গেল সেই বরফ ভেঙে ক্লান্ত এবং পরিশ্রান্ত ডেভিড ল্যাংম্যান আসছেন। প্রথমে সবাই ভাবল চোখের ভুল, পরে দেখা গেল না, চোখের ভুল নয়, আসলেই ডেভিড ল্যাংম্যান। সেই মানুষ, সেই আচার আচরণ। বাঁ হাতের একটা আঙুল নেই, কপালে গভীর ক্ষতচিহ্ন, তার চোখের দৃষ্টিতে দিশেহারা ভাব। লোকজন তাকে জিজ্ঞেস করল, তুমি কে? তিনি বললেন, আমি ডেভিড ল্যাংম্যান। তুমি কোথা থেকে এসেছ? আসবো আবার কোথা থেকে, আমি তো এখানেই ছিলাম, আমি আবার বাড়ি খুঁজে পাচ্ছি না। তোমার ছেলে মেয়েদের নাম কি? তিনি তার নিজের ছেলে মেয়েদের নাম বললেন। কাউন্টেস শরীফ তাকে গ্রেপ্তার করে হাজতখানায় রেখে দিল। খবর পেয়ে ডেভিড ল্যাংম্যানের স্ত্রী এলো দেখতে। বিস্ময়ে তার বাকরোধ হলো। ডেভিড ল্যাংম্যান বললেন, আমার কি হয়েছে বলো তো?
সব কেমন অচেনা লাগছে। এরা আমাকে হাজতে আটকে রেখেছে। তুমি মারা যাওনি? আমি মারা যাব কেন? এসব কি বলছো? তুমি তো মারা গেছো। চার্চ ইয়ার্ডে তোমার গোড় দেওয়া হয়েছে। ডেভিড ল্যাংম্যানের স্ত্রী চিৎকার করে কাঁদতে লাগল। ডেভিড ল্যাংম্যানকে তার স্ত্রী পুত্ররা কেউ গ্রহণ করল না। শহরের সবাই তাকে বর্জন করল। তিনি একা একা থাকতেন, রাতে চার্চে ঘুমাতেন। শেষের দিকে তার মাথায় গণ্ডগোল হলো। সারাক্ষণ বিড়বিড় করে বলতেন, আমার কি হয়েছে, আমার কি হয়েছে। তার এই কষ্টের জীবন দীর্ঘায়ু হলো না। 2 বছর পর তার মৃত্যু হলো। মৃত্যুর পর ডেভিড ল্যাংম্যান নামেই তার কবর হয়। ঘটনাটি অবিশ্বাস্য। কোনো রকম ব্যাখ্যা এর জন্য দেওয়া যায় না। এই জাতীয় অবিশ্বাস্য ঘটনার নজির প্রাচীন উপকথায় প্রচুর আছে। উত্তর ভারতের উপকথায় মহারাজ উর্নির কথা আছে, যাকে বলা হয় দানসাগর। মহারাজ উর্নি শিকার করতে গিয়ে গন্ডারের শিঙে আঘাতে নিহত হয়। রাজকীয় মর্যাদায় তার দাহ সম্পন্ন করার পরপরই তিনি আবার বন থেকে ফিরে আসেন এবং রাজ্য পরিচালনা করতে থাকেন। তবে এই চরিত্রের বিরাট পরিবর্তন হয়। তিনি ধম্ম কম্ম দান ধ্যানে ব্যস্ত হয়ে পড়েন। রাজভাণ্ডার দেখতে দেখতে শূন্য হয়ে যায়। এই ধরনের রহস্যকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা ভান করি যে এসব কখনো ঘটেনি। তা না করে এই ধরনের ঘটনাগুলো নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ করা প্রয়োজন, যাতে প্রকৃতির বিপুল রহস্যের কিছু জট আমরা খোলার চেষ্টা করতে পারি। মিসির আলি তার এই লেখাটি পড়তে দিলেন তার বন্ধু দেওয়ান সাহেবকে। দেওয়ান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক, পুরোপুরি একাডেমিক মানুষ। পদার্থবিদ্যার সূত্রের মধ্যে যা পড়ে না তা তিনি চোখ বন্ধ করে ঝুড়িতে ফেলে দেন। দেওয়ান সাহেব মিসির আলির লেখা পড়ে গম্ভীর মুখে বললেন, তুমি বদ্ধ উন্মাদ। তোমার তাই ধারণা? ধারণা অন্যরকম ছিল, লেখা পড়ে ধারণা পাল্টেছে। তুমি এক কাজ করো, ভালো একজন ডাক্তারকে বলো তোমার চিকিৎসা করতে। আমার এই লেখাটাকে তোমার পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে। পদার্থবিদ্যার একটা সূত্র হচ্ছে, একই সময় একই স্থানে দুটি বস্তু থাকবে না, কারণ বস্তু স্থান দখল করে। আর তুমি অসীম বস্তু নিয়ে এসেছো, সবাইকে ঠেসে ধরছো এক জায়গায়। মাত্রা কিন্তু ভিন্ন, এক এক জীবন এক এক ডাইমেনশনে প্রবাহিত। মূর্খরা যখন পদার্থবিদ্যা নিয়ে কিছু না জেনে কথা বলে তখন এরকম কথা বলে। ডাইমেনশনের তুমি কি জানো? খুবই কম জানি। এইটুকু জানি যে বস্তুর 3টি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সময়কে একটা মাত্রা ধরা হলে হয় 4টে। এছাড়াও মাত্রা 3-এর বেশি হয়। যেমন একটি বস্তুর কথা ধরা যাক, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, একটি পারফেক্ট কিউব। এর মাত্রা হচ্ছে 3। তবে চতুষ্মাত্রিক কিউবও আছে, যার নাম খুব সম্ভবত টেসারেক্ট। চতুষ্মাত্রিক কিউব আমরা আঁকতে পারি না, তবে তার প্রজেকশন বা ছায়ার মডেল তৈরি করা হয়েছে। মন্দ না, কিছু কিছু তো জানো বলেই মনে হচ্ছে। মিসির আলি বিরক্ত হয়ে বললেন, তোমরা বিজ্ঞানীরা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে সবসময় ভোগো। সবসময় মনে করো তোমরা ছাড়া অন্য কেউ বিজ্ঞান নিয়ে কথা বলতে পারবে না। রেগে যাচ্ছ কেন? রাগছি না, বিরক্ত হচ্ছি। তোমাদের বিজ্ঞানে অসংখ্য গোঁজামিল, তোমরা তা ভালো করেই জানো, অথচ ভান করো যে এটা একটা নিখুঁত জিনিস। গোঁজামিল তুমি কোথায় দেখলে? থার্ড ডায়নামিক্সের প্রথম সূত্রে তোমরা বলো, শক্তি শূন্য থেকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। আবার এই তোমরাই বলো যে সৃষ্টির আদিতে শূন্য থেকে শক্তির সৃষ্টি।
সৃষ্টির আদি অবস্থা ছিল ভিন্ন। প্রাকৃতিক সূত্রগুলো তাহলে কি এক এক অবস্থায় এক এক রকম হবে? তোমরাই তো তা অস্বীকার করো। তোমরাই তো বলো প্রকৃতির সূত্রের কোনো পরিবর্তন হয়নি, হবে না। দেওয়ান সাহেব গলার স্বর নরম করে বললেন, চা খাও। তা খাবো, তুমি আমার কথার জবাব দাও। আছে, কিছু সমস্যা তো আছেই। প্রকৃতির ব্যাপারটায় রহস্য এত বেশি যে কোনো থই পাওয়া যায় না। এবং সবচেয়ে বড় মুশকিল কি জানো? আমরা নিজেরাও এই প্রকৃতির অংশ। প্রকৃতির অংশ হয়ে এই প্রকৃতিকে পুরোপুরি জানা সম্ভব নয়। তার জন্য প্রকৃতির বাইরে যেতে হবে। তা যেহেতু পারছি না, প্রকৃতির অনেক রহস্যই বুঝতে পারছি না। মিসির আলি বললেন, প্লেটোর সেই বিখ্যাত গুহার উপমাটা কি তুমি জানো? প্লেটো পড়ার সময় পাচ্ছি না, ফিজিক্স নিয়েই কুল পাচ্ছি না। মনে করো একটা গুহায় কিছু লোককে সারা জীবন বন্দি করে রাখা হয়েছে। লোকগুলো গুহা মুখের দিকে পিঠ ফিরিয়ে বসা বলে গুহার বাইরে কি হচ্ছে জানে না। তাদের যে ছায়া পড়েছে গুহার দেয়ালে, তাই শুধু তারা দেখছে। তার বাইরে এদের কোনো জগৎ নেই। ছায়া জগৎই তাদের কাছে একমাত্র সত্য। সত্যিকার জগৎ কি এরা জানে না। আমাদের বেলাতেও তাই হচ্ছে। আমরা যে জগৎ দেখছি এটা সম্ভবত ছায়া জগৎ। সত্যিকার জগৎ আছে আমাদের চোখের আড়ালে। এ তো ফিলোসফি, মায়াবাদ। ফিলোসফিতে অসুবিধা কোথায়? দেওয়ান সাহেব বললেন, তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ। দেখি একটা সিগারেট দাও। দেওয়ান সাহেব সিগারেট ধরিয়ে টানতে লাগলেন। তাকে চিন্তিত মনে হলো। মিসির আলি হাসি মুখে বললেন, তোমাকে আরও কনফিউজ করে দিচ্ছি। তোমাদের দলের একজন বিখ্যাত পদার্থবিদ শ্রোডিঞ্জার নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। কোয়ান্টাম মেকানিক্সের প্রবক্তাদের একজন। এডউইন শ্রোডিঞ্জার? হ্যাঁ, তিনি বলেছেন, My body functions as a pure mechanism according to law of nature, and I know by direct experience that I am directing the motions. It follows that I am the one who directs the atoms of the world in motions. Hence, I am God Almighty. এটা কি তোমার মুখস্থ ছিল? না, ছিল না। তোমার কাছে আসার আগে মুখস্থ করেছি। মনে হচ্ছে তৈরি হয়ে এসেছ। হ্যাঁ। খুব ভালো। এখন বলো, আর কি বলবে? তোমাকে একটা ছবি দেখাবো, একটা বিয়ের ছবি। খুব মন দিয়ে ছবিটা দেখবে এবং ছবির মধ্যে কোনো বিশেষত্ব আছে কি না আমাকে বলবে। দাও তোমার ছবি। মিসির আলি মনির এবং বিনুর বিয়ের ছবি দিলেন। দেওয়ান সাহেব দীর্ঘ সময় ছবির দিকে তাকিয়ে থেকে বললেন, তেমন কিছু তো দেখছি না। মেয়েটা শাড়ি কিভাবে পরেছে সেটা দেখেছ? অন্য সবাই যেভাবে পরে সেভাবেই পরেছে। না, তা না। মেয়েরা শাড়ির আঁচল রাখে বাঁ কাঁধে। এই ছবিতে প্রতিটি মেয়ে শাড়ির আঁচল রেখেছে ডান কাঁধে। বয়স্ক মহিলারাও তাই করেছেন। তাতে কি হয়েছে? ছবিটা কোনো এক বিশেষ কারণে উল্টো হয়ে গেছে। তোমার কি তা মনে হয় না? হ্যাঁ, তা তো হচ্ছেই। এটা অবশ্যই স্বাভাবিক ছবি নয়। মিসির আলি বললেন, নেচার পত্রিকায় একবার পড়েছিলাম, একটা ডান হাতের গ্লাভস যদি বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে দিয়ে ঘুরিয়ে আনা হয় তবে সেই গ্লাভসটি হয়ে যাবে বাঁ হাতের গ্লাভস। আমি কি ঠিক বললাম? পুরোপুরি ঠিক না হলেও ঠিক। ডান হাতের গ্লাভস বাঁ হাতের গ্লাভস হবে। রাইট হ্যান্ড অবজেক্ট হবে লেফট হ্যান্ড অবজেক্ট। এই ছবির মধ্যেও কি তাই হয়নি?
দেওয়ান সাহেব আবার ছবিটি হাতে নিলেন। মিসির আলি বললেন, ছবিটি এসেছে অন্য মাত্রার এক জীবন থেকে, এই জন্য ছবিটির এই পরিবর্তন। তুমি খুব ছোট্ট জিনিস থেকে বড় সিদ্ধান্ত নিতে চাইছ, এটা ঠিক নয়। ঠিক নয়? না, ছবির আরও সহজ ব্যাখ্যা আছে। কোনো বিশেষ কারণে মহিলারা সেদিন ডান কাঁধে শাড়ির আঁচল দিয়েছিলেন। বাঁ কাঁধেই শাড়ির আঁচল রাখতে হবে এরকম কোনো আইন তো জাতীয় পরিষদে পাশ হয়নি। না, তা হয়নি। অন্য একটা ব্যাখ্যাও দেওয়া যায়, এটা সম্ভবত খুব সহজ কোনো ক্যামেরা ট্রিক। ট্রিকটা তারা করবে কেন? তোমার মতো পাগলদের উস্কে দেওয়ার জন্য। দেখি, আর একটা সিগারেট দাও। তোমার সঙ্গে বেশিক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব। বিদায় হও। হচ্ছি। শোনো মিসির, বলো। কাল পরশু একবার এসো, তোমার থিওরিটা নিয়ে আলাপ করব। আলাপ করবার মতো কি কিছু আছে? না। তাহলে আসতে বলছো কেন? তোমার পাগলামি কথাবার্তাগুলো শুনতে ভালোই লাগে। মিসির আলি বললেন, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। যদি 3টি লোক একটা ছাগলকে দেখতে পায়, তাহলে কি তুমি স্বীকার করবে ছাগলটির একটা অস্তিত্ব আছে, সে রিয়েল? হ্যাঁ, স্বীকার করব। 3টি মানুষ যদি একটি স্বপ্ন দেখে বা 3টি মানুষ যদি একই চিন্তা করে, তাহলে সেই স্বপ্ন বা সেই চিন্তাকে কি তুমি সত্যি বলে স্বীকার করবে? না, চিন্তা কোনো বাস্তব বিষয় নয়, এটা হচ্ছে মাথার মধ্যে কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন। তুমি কাল এসো, কাল তোমার সঙ্গে আলাপ করব। সপ্তাহখানিক পর আসব। এই 1 সপ্তাহ আমি পড়াশোনা করব, কোথাও বেরোবো না। প্রচুর বইপত্র জোগাড় করেছি। কুড গডলের সেই থিওরি বোঝার চেষ্টা করব। ভালো কথা, পড়ো। তবে খেয়াল রাখবে, অল্প বিদ্যার অনেক সমস্যা। নাপিত ফোঁড়া কাটাতে পারে, সার্জেন চাকু হাতে নিতেও ভয় পায়। চাকু হাতে নিতে হলে তোমার কাছে আসব। আরেকটা কথা, তোমার বিশেষ সাইকোলজি নিজেকে সেখানে আটকে রাখলেই ভালো হয়। পদার্থবিদ্যা নিয়ে চিন্তাভাবনাটা পদার্থবিদ্যার উপর ছেড়ে দাও। মিসির আলি কঠিন একটা উত্তর দিতে গিয়েও দিলেন না। একাডেমিক মানুষরা এক চক্ষু হরিণের মতো হন, নিজের বিষয় ছাড়া অন্য কিছু বুঝতে পারেন না। মুনির গত 3 দিন ধরে অফিসে আসছে না। আজ 1 তারিখ, বেতনের ডেট। যারা অসুস্থ তারাও এই দিন উপস্থিত থাকে, বেতন নিয়ে চলে যায়। মুনির আজও এলো না। নিজাম সাহেব সত্যি সত্যি চিন্তিত বোধ করলেন। আজ অফিসে আসার পথে বিনু বলেছে, বাবা, ওকে নিয়ে আসবে মুনির সাহেবকে। তিনি হ্যাঁ সূচক মাথা নেড়েছেন। বাসায় মুনিরকে আনার তার কোনো ইচ্ছা নেই, কিন্তু খোঁজ নিশ্চয়ই নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত। ছেলেটিকে তিনি সত্যি সত্যি পছন্দ করেন। অফিস থেকে ঠিকানা নিয়ে তিনি সন্ধ্যার আগে আগে মুনিরের ঘরের দরজায় উঁকি দিলেন। তার বিস্ময়ের সীমা রইল না। একটা মরা মানুষ যেন বিছানায় পড়ে আছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে। তোমার কি হয়েছে? শরীরটা খুব খারাপ, রাতে দিনে কখনো ঘুমোতে পারি না, ক্রমাগত নানান জায়গায় যাই। তোমার কথা বুঝলাম না, নানান জায়গায় যাও মানে কোথায় যাও? না, যাই না কোথাও, শুয়ে থাকি। নিজাম সাহেব গায়ে হাত দিয়ে চমকে উঠলেন। অনেক জ্বর। ডাক্তার দেখিয়েছ? জি না, ডাক্তার কিছু করতে পারবে না। কি করে বুঝলে ডাক্তার কিছু করতে পারবে না? আমি জানি। পাগলের মতো কথা বলবে না। তুমি সব জানতা নাকি? জি, আমি সব কিছুই জানি। নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি অদ্ভুত কথাবার্তা! সত্যি সত্যি কি পাগল হয়ে যাচ্ছে নাকি?
বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, গায়ে আধ ময়লা একটা কাঁথা। ঘরে আলো নেই, অল্প যা আলো আসছে তাতে মুনিরের মুখ অস্বাভাবিক ফ্যাকাশে লাগছে, কিন্তু চোখ দুটো উজ্জ্বল চকচক করছে। বিনু কেমন আছে? ভালো আছে। ওকে খুব দেখতে ইচ্ছা করে। নিজাম সাহেব হতভম্ব হয়ে গেলেন। এই ছেলে এসব কি বলছে? বিনুকে তার দেখতে ইচ্ছা করবে কেন? ও আমার সঙ্গে খুব কষ্টই করেছে। বেশিরভাগ সময় ওকে আমি কষ্ট দিয়েছি, এতে আমার মন খারাপ লাগে। আমি শুধু কাঁদি। ওকে আপনি বলবেন। তুমি এসব কি বলছো? জি, এসব কি কথাবার্তা তুমি বলছো? আমার ভুল হয়েছে, আর বলবো না। তুমি একদিন মাত্র গিয়েছো আমার বাসায়, বিনুর সঙ্গে তোমার কোনো পরিচয় থাকার কথা নয়। জি না, আমার সব কেমন গন্ডগোল হয়ে গেছে, ঝট পাকিয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, ডাক্তার দেখানো দরকার। অবহেলা করা ঠিক হবে না। চলো আমার সঙ্গে। কোথায়? তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। জি আচ্ছা। বিনুকে আপনি কি দয়া করে একটা কথা বলতে পারবেন? কি কথা? বলবেন যে তার ধারণা ঠিক নয়, আমি তার উপর কোনো অবিচার করিনি। আমি বলবো, তুমি ঘুমাবার চেষ্টা করো। জি আচ্ছা। মুনির সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। গভীর গাঢ় ঘুম। নিজাম সাহেব দীর্ঘ সময় তার পাশে রইলেন। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে এলেন। তারা একজন ডাক্তার দেখিয়েছেন। ডাক্তার বলেছেন প্রেশার বেশ হাই, কমপ্লিট রেস্ট নিতে হবে। নিজাম সাহেব একজন ডাক্তার নিয়ে এলেন। সেই ডাক্তার অনেক ডাকাডাকি করেও মুনিরের ঘুম ভাঙাতে পারলেন না। অনেকক্ষণ ডাকাডাকি করে জি বলে সাড়া দেয়, তারপর আর কোনো উত্তর করে না। ডাক্তার সাহেব বললেন, ইনি কি আপনার আত্মীয়? জি না, তবে আত্মীয়ের মতোই। ছেলেটিকে খুব স্নেহ করি। আমার অফিসেই কাজ করে। ড্রাগস খায় কি না জানেন? আপনার কথা বুঝতে পারলাম না। চোখের মনি খুব ছোট, আলো ফেললেও তেমন রেসপন্স করছে না। ড্রাগস অ্যাডিক্টেড এরকম হয়। ড্রাগস নেয় কি না আপনি জানেন না? জি না। মনে হচ্ছে নেয়। ড্রাগসটা অসম্ভব বেড়ে গেছে। এটা খুব অল্প দিনেই বিরাট সামাজিক সমস্যা হিসাবে আসবে। আপনি বরং একে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করে দিন। দেরি করবেন না। হাসপাতালে চেনা জানা কেউ আছে? জি না। হাসপাতালে ভর্তি করাও তো তাহলে এক সমস্যা হবে। নিজাম সাহেব অসাধ্য সাধন করলেন। রাত ৯টার মধ্যে মুনিরকে হাসপাতালে ভর্তি করিয়ে ফেললেন। একজন অল্প বয়স্ক ডাক্তারের হাতে ধরে সত্যি সত্যিই কেঁদে ফেললেন। একটু দেখবেন ভাই, ছেলেটার কেউ নেই। দেখব, নিশ্চয়ই দেখব। খুবই দরিদ্র ছেলে। ধনীর যে চিকিৎসা হবে, দরিদ্রেরও সেই একই চিকিৎসা হবে। ভাই, তা তো হয় না। হয়, আপনারা জানেন না। আমরা ইন্টার্নি ডাক্তার। হাসপাতাল আমরাই চালাই। ধনী দরিদ্র নিয়ে আমরা মাথা ঘামাই না। যখন বয়স্ক হব, প্রফেসর হব, তখন হয়তো ঘামাবো। এখনো আদর্শ বলে একটা ব্যাপার সামনে আছে। নিজাম সাহেব ডাক্তার ছেলেটিকে জড়িয়ে ধরলেন। বাড়ি ফিরতে ফিরতে তার 11টা বেজে গেল। উদ্বিগ্ন মুখে বিনু বারান্দায় দাঁড়িয়ে। তার বাবা কখনো এত দেরি করেন না, আজ কেন করছেন? অ্যাক্সিডেন্ট হয়নি তো? বারবার বিনুর চোখে পানি এসে যাচ্ছে। বাবাকে দেখে সে সত্যি সত্যিই কেঁদে ফেলল। কোথায় ছিলে তুমি? মুনিরের খোঁজে গিয়েছিলাম। আমি এদিকে ভয়ে অস্থির। ওকে পেয়েছিলে? নিজাম সাহেব ইতস্তত হয়ে বললেন, না,
বিনু দীর্ঘ সময় বাবার চোখের দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, মিথ্যা কথা বলছো কেন বাবা? নিজাম সাহেব মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারলেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বাবা, উনি কি অসুস্থ? হ্যাঁ। কোথায় আছেন? হাসপাতালে ভর্তি করিয়ে এসেছি। কি অসুখ? বুঝতে পারছি না, কি সব আবোল তাবোল কথা বলছে। আমার এখানে যখন এসেছিলেন তখনও আবোল তাবোল কথা বলছিলেন। আমি খুব রাগ করেছিলাম। নিজাম সাহেব অবাক হয়ে বললেন, এখানে এসেছিল নাকি? হ্যাঁ। কই, তুই তো আমাকে বলিসনি। উনি যে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন এটাও তো তুমি আমাকে বলনি। নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন, কি বলবেন বুঝতে পারলেন না। বাবা, কি? তুমি আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে? নিজাম সাহেব চুপ করে রইলেন। বিনু বলল, আমি তাকে খুব কড়া কড়া কথা বলেছি, আমার খারাপ লাগছে। হাত মুখ ধুয়ে এসো, ভাত দিচ্ছি। নিজাম সাহেব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু কোনো খাবারই মুখে রুচল না। বারবার মনে হতে লাগলো, বিনুর বিয়ে নিয়ে কোনো ঝামেলা হবে না তো? সে শেষ মুহূর্তে বেঁকে বসবে না তো? গায়ে হলুদের আর মাত্র 5 দিন আছে, আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে, একটা কেলেঙ্কারি হবে না তো? সারা রাত বিনু এক ফোঁটা ঘুমোতে পারল না, বারান্দায় মোড়া পেতে বসে রইল। তার কাছে সবকিছুই কেমন অর্থহীন মনে হচ্ছে। একটা জটিল রহস্যের আবর্তে সে পড়ে গেছে। এ থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। বারান্দা অন্ধকার, অনেক দূরে একটা স্ট্রিট ল্যাম্প জ্বলছে। তার আলো যেন চারপাশের অন্ধকারকে বাড়িয়ে দিচ্ছে। মেসির আলীর কাছে একটা চিঠি এসেছে, এই কারণে তিনি অসম্ভব বিরক্ত। চিঠি না খুলেই তিনি একপাশে ফেলে রেখেছেন। এখন বিরক্তি কমানোর চেষ্টায় সুন্দর কিছু কল্পনা করার চেষ্টা করছেন। সুন্দর কোনো কল্পনাও মাথায় আসছে না। তার বিরক্তির মূল কারণ হচ্ছে জটিল একটা বিষয় নিয়ে তিনি ভাবছিলেন। পিয়ন ঠিক এই সময় চিঠি নিয়ে এলো এবং এমনভাবে কড়া নাড়তে লাগলো যেন ভূমিকম্প হচ্ছে, এক্ষুনি সবাইকে ঘর থেকে বের করতে হবে। তিনি দরজা খুলে বললেন, কী ব্যাপার? স্যার, একটা চিঠি। রেজিস্ট্রি চিঠি? জি না। তাহলে এত হইচই করছেন কেন? দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলেই ঝামেলা চুকে যায়। মিসির আলী আবার তার চিন্তায় ফিরে যেতে চেষ্টা করলেন। তিনি ভাবছিলেন মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়ে। ঈশ্বরের কল্পনাই তার কাছে আপত্তিজনক মনে হয়। তবু তিনি ধরে নিলেন একজন ঈশ্বর আছেন যিনি অসীমকে নিজের মধ্যে ধারণ করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে, মানুষের মতো একটা ক্ষুদ্র প্রাণীও অসীমকে ধারণ করতে পারে। সে তা ধারণ করে মস্তিষ্কে। তার কল্পনা অসীম, তার চিন্তা অসীম। ধর্মগ্রন্থগুলো বারবার মানুষকে ঈশ্বর বলেছে। ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে, Then Moses said to God, If I come to the people of Israel and say to them, The God has sent me to you, and they ask me, What is his name? What shall I say to them? God said to Moses, I am who I am. And he said, Say this to the people of Israel, I am has sent me to you. এই অংশটির মানে কি? মানে হচ্ছে ঈশ্বরের নাম হচ্ছে আমি। ইসলাম ধর্মেও একই ব্যাপার। আল্লাহ বলেন মানুষের মধ্যে তিনি নিজেকে ফুৎকার করেছেন। এক পয়গম্বরের কাহিনী আছে। তিনি ঘোষণা করলেন, আনাল হক, আমি আল্লাহ। হিন্দু ধর্মে মানুষকে বলা হয়েছে নরনারায়ণ। মানুষ যদি ঈশ্বর হয় তাহলে সর্বজগতের উপর তার আধিপত্য থাকবে। মনিরের কথাই ধরা যাক।
তার কথা মতো যদি অসংখ্য জীবন মানুষের থাকে এবং সে যদি ঈশ্বর হয়, তাহলে প্রতিটি জীবন সম্পর্কেই সে জানবে। কিন্তু তা সে জানে না। কেন জানে না? মানুষের যে অংশ অসীমকে ধারণ করে, অর্থাৎ মস্তিষ্কের সেই অংশ পুরোপুরি কাজ করে না বলে সে জানে না। মানুষ যে তার মস্তিষ্কের অংশমাত্র ব্যবহার করে, এটা তো আজ বিজ্ঞানীদের কাছে স্বীকৃত সত্য। মস্তিষ্কের একটা বিশাল অংশের কর্মক্ষমতা সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই, কারণ সেই অংশটি সুপ্ত। কারো কারো ক্ষেত্রে সুপ্ত অংশ কিছুটা জেগে ওঠে, তার চারপাশের অসীম জগৎ সম্পর্কে সে কিছুটা ধারণা পেতে থাকে, যেমন মুনির পাচ্ছে। থিওরি হিসাবে এটা কেমন? মোটেই সুবিধের নয়। মিসির আলি ভ্রু কুঞ্চিত করলেন। একটা থিওরি দাঁড় করাতে ধর্মগ্রন্থের সাহায্য নেওয়াটাই তার অপছন্দ। যে কোনো থিওরি বা হাইপোথিসিস দাঁড়ায় লজিকের ওপর, অন্য কোনো কিছুর উপরে নয়। ধর্মগ্রন্থের উপরে তো নয়ই। মিসির আলির বিরক্তি আরও বাড়ল। মুনিরের সমস্যাটাকে আর কিভাবে ব্যাখ্যা করা যায় তিনি ভেবে পাচ্ছেন না। নিজের ওপরই কেমন যেন রাগ হচ্ছে। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে খাম খুলে চিঠি বের করলেন। সেখানে লেখা, স্যার, আমি খুব অসুস্থ। আমাকে কি আপনি দেখতে আসবেন? আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। আমি পিজিতে, ওয়ার্ড নাম্বার 306, টুনু। এই টুনু যে মুনির, এটা ধরতেও তার অনেক সময় লাগলো। অনেক দিন থেকেই তিনি মুনিরের খবর রাখেন না, নিজের পড়াশোনা এবং চিন্তা নিয়েই ব্যস্ত। মুনিরও যে তার কাছে আসছে না, এটা তিনি লক্ষ্য করেননি। কোনো একটা কাজ নিয়ে ডুবে থাকলে তার এরকম হয়। নিজের ওপর তার বিরক্ত লাগছে। দরজায় কার যেন ছায়া পড়েছে। তিনি দরজার দিকে না তাকিয়েই বললেন, এসো নীলু। নীলু হালকা গলায় বলল, আমি আশায় কি আপনি বিরক্ত হয়েছেন? হ্যাঁ, হয়েছি। এখন এক জায়গায় যাচ্ছি, তুমি আশায় আটকা পড়লাম। আমি আপনাকে আটকাবার জন্য আসিনি। যেখানে যাচ্ছেন যান। তুমি তাহলে অপেক্ষা করো, আমি চট করে কাপড় বদলে আসি। তোমার হাতে কি? চা পাতা, খুব ভালো চা। সিলেটে আমার একটা মামা আছেন, চা বাগানে কাজ করেন, তিনি পাঠিয়েছেন। থ্যাঙ্কস। আপনি কাপড় বদলাতে বদলাতে কি আমি চট করে আপনার জন্য এক কাপ চা বানাবো? না, দেরি হয়ে যাবে। মিসির আলি তৈরি হয়ে বেরোতে যাওয়ার সময় নীলু বলল, আমি এখানে থাকবো, আপনি ঘুরে আসুন। তুমি এখানে থাকবে মানে? আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি কখন ফিরব তার কি কোনো ঠিক আছে? যত দেরি হোক অপেক্ষা করব। একা একা? হ্যাঁ, একা একা। আপনি একা একা থাকতে পারলে আমি পারবো না কেন? মিসির আলি কথা বাড়ালেন না, হাসপাতালের দিকে রওনা হলেন। মুনিরকে দেখে তিনি হকচকিয়ে গেলেন। এ কি অবস্থা? এত দ্রুত একজন মানুষের শরীর এত খারাপ হয়ে যায় কিভাবে? জীবন্ত কোনো মানুষ বলে মনেই হচ্ছে না। মুনিরের বেডের পাশে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন। তিনি ইশারায় মিসির আলিকে কথা বলতে নিষেধ করলেন, বারান্দায় যেতে বললেন। মিসির আলি বললেন, এই অবস্থা হলো কিভাবে? ডাক্তার সাহেব বললেন, বুঝতে পারছি না। হয়েছেটা কি? তাও তো জানা যাচ্ছে না। ড্রাগ অ্যাডিক্ট বলে গোড়ায় সন্দেহ হয়েছিল, এখন তা মনে হচ্ছে না। ব্রেইনে কিছু বাড়তি ব্যাপার আছে, টিউমার জাতীয় কিছু হতে পারে। বলেন কি? নিউরোলজিস্ট শোভাহান সাহেব ভালো বলতে পারবেন, উনি দেখছেন। আপনি বরং ওর সঙ্গে কথা বলুন। উনি কি আছেন? হ্যাঁ, আছেন। শোভাহান সাহেব বললেন, ওপেন না করে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না, তবে টিউমারের ব্যাপারটা হতে পারে। স্নায়ুর সঙ্গে মস্তিষ্কের সংযোগের জায়গায় টিউমার ডেভেলপ করেছে বলে মনে হচ্ছে। সিমটম মিলে যাচ্ছে। যদি টিউমার হয় তাহলে কি হবে?
খুবই ফেটাল হবে, অবস্থা দ্রুত খারাপ হবে, হচ্ছেও তাই। পেশেন্টের হ্যালুসিনেশন হচ্ছে। আমাকে বলল বাবা মা এদের নাকি দেখতে পাচ্ছে। আপনি এই পেশেন্টের আত্মীয় স্বজনদের খবর দিন। আমার মনে হয় না আমাদের খুব একটা কিছু করার আছে। একটা যা করতে পারি, সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা। তার প্রয়োজন হচ্ছে না, রোগী ঘুমিয়েই কাটাচ্ছে, দিন রাত ঘুমোচ্ছে, এটাও একদিকে ভালো। মেজর আলী রোগীর কাছে ফিরে এলেন। মনিরের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করতে লাগলেন। মনিরের ঘুম খুব প্রশান্ত নয় বলে তার ধারণা হলো। ঘুমের মধ্যে নড়াচড়া করছে, দ্রুত চোখের পাতা পড়ছে, REM, র্যাপিড আই মুভমেন্ট। তার মানে স্বপ্ন দেখছে, ঘুরে বেড়াচ্ছে তার জগতে। কার সঙ্গে তার দেখা হচ্ছে, সে কি বলছে কে জানে। মনির, তুমি কি আমাকে চিনতে পারছো? পারছি। আমি কে বলো তো? আপনি মেসের আলী। এই তো পারছো, গুড বয়। তোমার যে এই অবস্থা তা তো জানতাম না, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। মনির উঠে বসতে চেষ্টা করল। মেসর আলী তাকে আবার শুইয়ে দিলেন। কি হয়েছে তোমার? মনির ক্লান্ত ভঙ্গিতে হাসল। জেনারেল ওয়ার্ডে অসংখ্য রোগী, এর মধ্যে একজন মারা গেছে। তাকে ঘিরে ছোটোখাটো একটা ভিড়। ফিনাইনের গন্ধ ছাড়িয়ে বিকট এক ধরনের গন্ধ আসছে, যে গন্ধে সঙ্গে সঙ্গে মাথা ধরে যায়। মেজর আলী বললেন, এখানে বেশি দিন থাকলে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। মনির চাপা গলায় বলল, বেশিক্ষণ তো এখানে থাকি না, অন্য জীবনগুলোতে ঘুরে বেড়াই। এখন আর আমার আসতে ইচ্ছা করে না, খুব কম আসি। এই যে এসেছি, আমার ভালো লাগছে না, চলে যেতে ইচ্ছা করছে। এখানে যতক্ষণ থাকি প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়। এখন হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। আমার কি হচ্ছে বলুন তো? অন্য যেসব জীবনের কথা বলি, সেসব কি সত্যি, না সবই স্বপ্ন? বুঝতে পারছি না। অন্য যে জগতে আমি যাই, সেখানেও আপনার মতো একজন আছেন। তাকেও আমি আমার সমস্যার কথা বলেছি। তিনি কি বললেন? তিনি আপনার সঙ্গে যোগাযোগের একটা পথ খুঁজছেন। পেয়েছেন কোনো পথ? হ্যাঁ, তিনি বলেছেন পত্রিকায় তিনি বিজ্ঞাপন দেবেন। জগৎগুলো মোটামুটি একই রকম, কাজেই দু জগতের পত্রিকাগুলোও একই রকম হবে। ওই জগতের পত্রিকায় যে বিজ্ঞাপন ছাপা হবে, এই জগতের পত্রিকাতেও প্রায় কাছাকাছি ধরনের বিজ্ঞাপন ছাপা হবে। ওই বিজ্ঞাপনই হবে যোগসূত্র। বুঝতে পারছেন কিছু? পারছি। উনি কি বিজ্ঞাপন ছাপাতে দিয়েছেন? এখনো না, ভাষা কি হবে তাই নিয়ে ভাবছেন। ভাষাটা তিনি এমন করতে চান যাতে দেখা মাত্রই আপনি বুঝতে পারেন। স্যার, আমি আর থাকতে পারছি না, মাথায় মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। খুব বেশি যন্ত্রণা? হ্যাঁ, খুব। আমি আর পারছি না। আপনি কি একটা কাজ করবেন? বলো কি কাজ? বিনুকে একটু নিয়ে আসবেন। বিনু যদি আমার পাশে এসে বসে, যদি আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তাহলে আমার যন্ত্রণাটা কমবে। তোমার এরকম মনে হওয়ার কারণ কি? আমার মাথার যন্ত্রণাটা শুধু এই জগতেই হয় না, সবকটা জগতে হয়। বিনু তখন আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন যন্ত্রণাটা কমে যায়। তুমি অতীতে যেতে পারো বলে মনে হয়। অন্য জীবনের ছোটবেলার কথা তুমি বলো। ভবিষ্যতে কি যেতে পারো? না, পারি না। সবকটা জীবনে দেখেছি, একটা সময় আমার মাথার যন্ত্রণা শুরু হয়, ওই সময়টাতে আমি যাই না। তুমি কি ইচ্ছা মতো যেখানে যেতে চাও যেতে পারো? না, পারি না। হঠাৎ জীবনের একটা সময় এসে উপস্থিত হই, সেটা পছন্দ না হলে অন্য কোথাও যাই।
স্যার, আপনি বিনুকে খবর দেবেন। দেব। বিনুকে তিনি খবর দিতে পারলেন না। সেদিন তার গায়ে হলুদ হচ্ছে। বাড়িতে আনন্দ এবং উল্লাস। বিনুর জীবন নতুন একটা খাতে প্রবাহিত হচ্ছে। তাকে বাধা দেওয়ার কোনো কারণ মিসির আলি দাঁড় করাতে পারলেন না। হয়তো বিনুরও অসংখ্য জীবন আছে, হয়তো নেই। হয়তো এই একটাই তার জীবন। এই জীবনটি জটিলতা মুক্ত হোক, মিসির আলি মনে মনে এই কামনাই করলেন। মিসির আলি বাসায় ফিরলেন অনেক রাতে। দরজা তালা বন্ধ। নীলু দরজা বন্ধ করে চলে গিয়েছে। তালা ভেঙে ঢুকতে হলো। ঘর পরিপাটি করে গোছানো। নীলু এর মধ্যে রান্না করেছে, খাবার দাবার গুছিয়ে রেখেছে টেবিলে। নীলু একটা চিঠিও লিখে রেখে গেছে। মানুষের একটাই জীবন নাকি অসংখ্য জীবন তা আমি জানি না। এই নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। আমি জানি আমার একটাই জীবন, আপনাকে কিছুতেই তা নষ্ট করতে দেব না। সুন্দর গোটা গোটা হাতের লেখা। অনেক সময় নিয়ে সে লিখেছে এবং হয়তোবা লিখতে মেয়েটির চোখ ভিজে উঠেছে। নীলু কখনো কাঁদে না, সেই জন্যই বোধ হয় অতি অল্পতে তার চোখ ভিজে ওঠে। মনির মারা গেল শ্রাবণ মাসের 20 তারিখে। দিন তারিখ মিসির আলির মনে থাকে না। এই তারিখটা মনে আছে, কারণ এর 2 দিন পরই ছিল 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন। মৃত্যুর আগে আগে মুনির বেশ সহজ ও স্বাভাবিক আচরণ করছিল, রসিকতা করছিল। তবে মিসির আলি বুঝতে পেরেছিলেন যে সে যে কোনো কারণেই হোক প্রচণ্ড ভয় পাচ্ছে। মিসির আলি তার হাত ধরে বসেছিলেন। মুনির এক সময় বলল, বোধহয় মারা যাচ্ছি, তাই না? মিসির আলি জবাব দিলেন না। মুনির বলল, আপনি একবার বলেছিলেন মানুষই ঈশ্বর, তাহলে মৃত্যুকে আমরা জয় করতে পারি না কেন? হয়তো পারি। হ্যাঁ, হয়তো পারি। তোমার কি মরতে ভয় লাগছে? লাগছে। তোমার তো ভয় লাগা উচিত নয়। তুমি তো অসংখ্য জীবনের কথা বলো। এই জীবন গেলে কি হবে? তোমার তো আরও অযুত নিযুত লক্ষ কোটি জীবন আছে। এখন মনে হচ্ছে সবই আমার কল্পনা। স্যার, আপনি আমার মাথায় হাত রাখুন। মিসির আলি পরম মমতায় তার হাত রাখলেন মুনিরের মাথায়। তার চোখ ভিজে উঠল। তিনি তাকিয়ে আছেন জানালার দিকে। জানালার ওপাশে আলো আঁধারের কি অপূর্ব রহস্যময় জগৎ। মিসির আলি বিড়বিড় করে বললেন, ইউ প্রমিস হেভেন্স ফ্রি ফ্রম strife, pure truth and perfect change of will. But sweet, sweet is this human life, so sweet I fain would breathe it still. Your chilly stars I can forgo, this warm kind world is all I know. শেষ হলো আজকের গল্প। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।